ইচ্ছা খুবই সাকিব খানের সাথে কাজ করার, কারণ বাংলাদেশের একমাত্র সুপারস্টার। তো উনি ছাড়া আসলে অন্য কারোর সাথে কাজ করার তেমন একটা ইচ্ছা নেই, কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই অন্য কারোর সাথে কাজ করবো। কিন্তু এই বছর থেকে হয়তো সিনেমাতে নাম লিখাবো। সিনিয়ররা তাদেরকে মদ খাওয়া, মানে একসাথে বসে তারা ড্রিঙ্কস করে, একসাথে প্যাক বানায় খাওয়ায়, একসাথে উইট খায়, তারপরে বেড তো শেয়ার করে, এটা নর্মাল একটা ব্যাপার। এমন পরিমাণে তারা ড্রাঙ্ক হয় যে তাদের কোনো তখন সেন্স থাকে না কার সাথে আমি কোথায় চলে গেলাম, তাদের কোনো এটা চিন্তা ভাবনা থাকে না। সো এই জিনিসটা আসলে তারা করছে, তো এই জিনিসটার জন্য এখন আমাদের ফেস করতে হয়। এটা একটা নর্মাল ব্যাপার, এটা মিডিয়াতেও হয়, মডেলিং সেক্টরেও হয়, অ্যাক্ট্রেস যারা তাদের লাইফেও হয়, আমাদের টিচার সেক্টরেও হয়, সব জায়গাতেই। সবসময় তো আর আমি ছোট ড্রেস পরে বাসায় থাকছি না, নামাজের সময় আমি ছোট ড্রেস পরছি না, রোজার সময় ছোট ড্রেস পরছি না। তো ওই জিনিসগুলো চিন্তা করে তো আমি ট্যাটু করবো না, নামাজ হবে না, রোজা হবে না। তো আমার তো নামাজ রোজা করতেই হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি, 1 ওয়াক্ত তো অন্তত পড়ি। প্রফেশনাল দিক থেকে মডেলিং করতে গেলে বা ডিজে করতে গেলে অ্যাট্রাকটিভ লুকের জন্য তো একটু বোল্ড ড্রেস পরতেই হয়। সেটা আলাদা, সেটা আল্লাহর কাছে আমি ফিউচারে মাফ চেয়ে নিব। আমার ফ্যামিলি থেকে কোনো সময় আমাকে কোনো কিছু বলে না, কারণ তারা জানে যে আমি ক্যামেরার সামনে যতটুকু করার দরকার ততটুকুই করব। এর বাইরে তো আমার কারোর সাথে রিলেশনও নেই বা আমার কারোর সাথে কোনো ঝামেলাও নেই। তো এই ব্যাপারগুলো তারা জানে যে মিডিয়াতে কাজ করতে গেলে একটু ওপেন ড্রেস পরতে হয়, একটু ছোট স্কার্ট পরতে হয়, বা শোর কারণে অনেক আমাদের ছোট ড্রেস পরতে হয়। তো এটা নিয়ে তারা কখনোই আমাকে বকাঝকা করে না। ছোট থেকেই আমি একটু ইন্ডিয়ান নায়িকাদেরকে দেখতাম, লাইক তখন কারিনা কাপুরকে দেখতাম, কারিশমা কাপুরকে দেখতাম। তো এদেরকে দেখে দেখে না আমি তাদের মতো ড্রেস পরার ট্রাই করতাম। আমার মাকে বলতাম এরকম ড্রেস কিনে দাও, তো আমার মাও কিনে। আমাদের ফিমেল লিজে মানে হচ্ছে অ্যাট্রাকটিভ লুক নিয়ে একটা প্রেজেন্ট করা। প্রত্যেকটা শোতে ফিমেল লিজে নেওয়াই হয় হচ্ছে তাদের সামনে একটু সুন্দর একটা মেয়ে পারফর্ম করবে, তারা দেখেও শান্তি, যেটা ক্লায়েন্টের ভাষায় তারা বলে তাদের মন ভরে যায়, এই টাইপসের একটা কথা বলে তারা। তো ফিমেল লিজে যেহেতু আমি প্লাস মডেলিং করি, তো দোনোটা মিলাই হচ্ছে নিজেকে একটু ভালো রাখতে হয়, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয়। কথা আছে না, হিরোইনশিপ বা গাঞ্জটি যাদেরকে বলে, তারা তো ওটা ছাড়া চলতেই পারে না। তারা স্টেজে উঠার আগেই খাবে, ক্লায়েন্টকে আগে থেকে বলবে ভাইয়া আমার এটা এটা লাগবে। এমনও কিছু হয়, আজকেও আমাকে দুপুরে একজন ফোন করেছে খুলনার একটা শোর ব্যাপারে, তাদের একটা গায়ে হলুদ আগামী মাসে। তো পরে বলছে যে আপু আপনার জন্য কি কি রাখতে হবে, উইট রাখবো না ড্রিঙ্কস রাখবো, কি লাগবে? আমি বলি ভাইয়া আপনি তো আমাকে শোর জন্য বুকিং এর জন্য ফোন দিয়েছেন, এগুলো তো আমার দরকার নেই। মানে না সবাই তো খায়, আপনি কেন খাবেন না? আমাকে সরি ভাইয়া, তাহলে আপনার শোই আমি করবো না, কারণ এই টাইপস এর ক্লায়েন্টের আমার দরকার নেই। আমি মাসে 10টা শো করবো, 15টা শো করবো, বাট ভালো ক্লায়েন্টের শো করবো। যারা এই টাইপস এর অফার দেয় তাদেরকে আমার দরকার নেই, কারণ আমার যদি ইচ্ছা হয় আমি খাবো, ইচ্ছা না হলে আমি খাবো না। কিন্তু যেসব ক্লায়েন্টরা আগে থেকেই বলে, তারা এর আগে সিনিয়র তাদেরকেই নিয়েছে, যারা হচ্ছে এই টাইপস এর জিনিসগুলো করে, তারা আগেই অফার দিয়ে দেয় ভাইয়া আমার কিন্তু ড্রিঙ্কস এর বোতল লাগবে, আমার কিন্তু উইড লাগবে, কিন্তু কুশ লাগবে। কুশ তো অনেকে চেনে না, বাট ওটাও একটা গাজার টাইপস এর জিনিস। তো যারা দেশের বাইরে থেকে ঘুরে আসে তারা অবশ্যই কুশ চিনবে। তো ওরা এগুলা ওনাদের ডিমান্ড গুলো বলে দেয় যে ভাই আমাদের এগুলো লাগবে, আমরা স্টেজে ওঠার আগে 2 প্যাক না খাইলে, 2টা জয়েন্ট না খেলে আমরা আসলে পারফর্ম করতে পারবো না। এই ব্যাপারগুলো আসলে তারা করে গেছে, এখনো করছে, যার কারণে আমাদের ফেস করতে হয়। আপু আপনাকে পেতে হলে কত লাখ টাকা দিতে হবে, এটা তো প্রতিনিয়তই পাই। আমি সর্বশেষ কিভাবে বলবো, তো রোজই পাই, এটা তো কোনো শেষ নেই। এটা তো ঘুমাইতে গেলে দেখা যায় রাতের 1:35 বাজে আমি ঘুমাচ্ছি, ওই সময় দেখি কি আপু আপনাকে পেতে হলে কত লাখ টাকা দিতে হবে। তো এই টাইপসের জিনিস প্রতিনিয়তই পাই, প্রতিনিয়ত ব্লগ দিতে থাকি। আর মাঝে মধ্যে যদি মেজাজ খারাপ হয়ে যায় তখন একটা দুটা কথা বলে দিই, এতটুকুই। গালি তো অবশ্যই যদি কখনো আমার কোনো কল রেকর্ড ফাঁস হয় তাহলে হয়তো জানতে পারবেন কি টাইপসের গালি দেই। আমরা যেহেতু মুসলিম, দিন শেষে আমাদের ঘরে ফিরতে হবে, নামাজ পড়তে হবে, কবরে যেতে হবে। তো যারা ট্যাটু করে তাদের কিন্তু কবরে যাওয়ার আগে ট্যাটুটা রিমুভ করতে হবে, ওই লাশের ট্যাটুটা রিমুভ করে তারপরে কিন্তু দাফন হবে, বিফোর দ্যাট দাফন কিন্তু হবে না। তো ধর্মের দিক থেকে চিন্তা করে আমি ট্যাটুটা করিনি কখনো, আর আমার ট্যাটু করতে পছন্দ না। আমি চাই আমার বডিটা ফ্রেশ থাকুক, দেখতে এমনিই সুন্দর লাগবে। আমি কালো হই বা সাদা হই বা শ্যামলা হই, আমাকে নর্মালি ওরকম সুন্দর লাগবে, এই জন্য আমি ট্যাটু করতে পছন্দ করি না। আমরা যে ওয়েব পুল গুলোতে প্লে করি, লাইক ম্যাজিক আইল্যান্ড বলেন, ফ্যান্টাসি কিংডমের ওয়েব পুল বলেন, সেখানেও কিন্তু এই নোংরামিটা হয়। ওরা পুলে আসি নোংরামি করতে। কিছু কিছু ছেলেদের মানে হয়তো ঘর বাড়ি নাই বা তারা মেয়েটাকে ওরকম সম্মান দিতে পারে না, তারা হচ্ছে পুলের মধ্যে গিয়ে যত নোংরামি গুলা করে। তো ওগুলো হচ্ছে কিছু ছেলেদের হ্যাবিট। আর ওই টাইপসের ছেলে মেয়েরাই কিন্তু ওই বেশিরভাগ সময় পুল পার্টি গুলোতে যায়। ওয়েব পুল না, পুল পার্টি দুটো কিন্তু আলাদা।
ওয়েব পুল হচ্ছে যেটা আমরা ফ্যান্টাসি কিংডমে দেখি বা হচ্ছে যেটাতে ওয়েব থাকে, ঢেউ আকারে থাকে, সেটা একরকম। সেখানে কিন্তু একটু ক্লাসি পিপলে যায়। কিন্তু পুল পার্টি যেটা হচ্ছে এখন 600 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে টিকিট সেল হচ্ছে। তো ওই পুল পার্টিগুলোতে টোটাল আলাদা ক্রাউড থাকে, ছাপড়ি, টিকটকার, যত ছোট মনের মানুষ বা থার্ড ক্লাস লেভেলের আমরা যেটা বলি ওই টাইপসের ছেলে মেয়েরাই বেশি থাকে। আর ওই মেয়েগুলোও যায় টাকার বিনিময়ে, ছেলেগুলোও আসে মেয়েদেরকে ভোগ করার জন্য। তো পুল পার্টিটা টোটালি এখন নষ্ট হয়ে গিয়েছে বাংলাদেশে, যার কারণে এখন পুল পার্টি করতে গেলেই হচ্ছে প্রত্যেকটা পুলিশ সেক্টর থেকে হচ্ছে প্রবলেম করে, প্রশাসন থেকে প্রবলেম করে।